পাইথন প্রোগ্রামিং নিয়ে আজকের এই আলোচনায় আপনাদের স্বাগত। আমাদের কাছে দুটো দারুণ সোর্স আছে, মানে দুটো বই, পাইথন প্রোগ্রামিং আর লার্নিং পাইথন। হ্যাঁ, দুটোই কিন্তু নতুনদের পাইথন শেখানোর জন্য বেশ ভালো। একদম। তো আজ আমরা পাইথনের একেবারে কোর জিনিসগুলো নিয়ে কথা বলবো, কেন এটা এত চলছে, আর বিশেষ করে এর যে সহজ সিনট্যাক্স। যাকে বলে এক্সিকিউটেবল সিউডোকোড, তাই না? ঠিক তাই, মনে হয় যেন সাধারণ ভাষাতেই কোড লেখা। চলুন এই ব্যাপারগুলো একটু খুঁটিয়ে দেখা যাক। শুরু করা যাক তাহলে। এই যে বললেন সহজবোধ্যতা, এটা কিন্তু পাইথনের একদম গোড়ার কথা। আর সেটা শুরু হয় এর ডেটা টাইপ থেকেই। যেমন ধরুন স্ট্রিং আর লিস্ট, খুবই কমন দুটো টাইপ। হ্যাঁ, স্ট্রিং তো টেক্সট নিয়ে কাজ করার জন্য, আর লিস্ট হলো বিভিন্ন জিনিস একসাথে রাখার একটা জায়গা। সোর্সে দেখলাম স্ট্রিংয়ের ইন্ডেক্সিং, মানে ওই S0 বা S- দিয়ে অক্ষর ধরা। হ্যাঁ, বা স্লাইসিং, S1.3 দিয়ে একটা অংশ কেটে নেওয়া, এগুলো তো আছেই। কিন্তু একটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, স্ট্রিং নাকি ইমিউটেবল, মানে অপরিবর্তনীয়। এর কারণটা কি আসলে? এটা খুব ভালো একটা পয়েন্ট। দেখুন, স্ট্রিং অপরিবর্তনীয় হওয়ার একটা সুবিধা হলো এর নির্ভরযোগ্যতা। মানে একবার একটা স্ট্রিং তৈরি হয়ে গেলে সেটা যে আর বদলাবে না, এটা নিশ্চিত। ও আচ্ছা। এই কারণে এদেরকে যেমন ডিকশনারির কি হিসাবে বা সেটের সদস্য হিসাবে নিরাপদে ব্যবহার করা যায়, যেখানে ডেটা বদলানোর দরকার হতে পারে, যেমন ধরুন কিছু সংখ্যার একটা তালিকা, সেখানে লিস্ট ব্যবহার হয়। লিস্ট তো আবার মিউটেবল, মানে পরিবর্তন করা যায়। একদম। লিস্টে আপনি সহজেই অ্যাপেন্ড দিয়ে কিছু যোগ করতে পারেন বা সর্ট দিয়ে সাজিয়ে নিতে পারেন। স্ট্রিংয়ের ক্ষেত্রে কিন্তু ওভাবে সরাসরি বদলানো যায় না, নতুন স্ট্রিং বানাতে হয়। বুঝেছি। তার মানে ডেটা টাইপের এই ডিজাইনটা প্রোগ্রাম লেখার ভাবনাকেও প্রভাবিত করে। দারুণই তো। আচ্ছা, এবার যদি একটু কন্ট্রোল ফ্লোর দিকে যাই, মানে ইফ, এলস, লুপ এইসব। হ্যাঁ, কন্ডিশনাল লজিকের জন্য ইফ, এলিফ, এলস তো আছেই, তবে পাইথনের একটা মজার জিনিস হলো শর্ট সার্কিটিং। শর্ট সার্কিটিং? সেটা আবার কি? ধরুন আপনি লিখলেন ইফ কন্ডিশন 1 অ্যান্ড কন্ডিশন 2। এখন যদি কন্ডিশন 1ই মিথ্যে হয়, পাইথন কিন্তু আর কষ্ট করে কন্ডিশন 2 চেক করতে যাবে না। ও, কারণ অ্যান্ডের ক্ষেত্রে দুটোই সত্যি হতে হয়। প্রথমটাই মিথ্যে হলে তো আর দ্বিতীয়টা সত্যি হলেও লাভ নেই। ঠিক ধরেছেন। এটা শুধু যে কোডকে একটু ফাস্ট করে তা নয়, অনেক সময় এরারও দাঁচায়। যেমন ধরুন আপনি চেক করছেন লিস্টের একটা ইন্ডেক্স আছে কিনা এবং সেই ইন্ডেক্সের ভ্যালুটা কিছু একটা কিনা। মানে ইফ ইন্ডেক্স লেন্থ অফ মাই লিস্ট অ্যান্ড মাই লিস্ট ইন্ডেক্স ইকুয়ালস টু এক্স, এরকম। একদম। যদি প্রথম শর্তটা না থাকতো আর ইন্ডেক্সটা যদি লিস্টের বাইরে চলে যেত, তাহলে তো এরার দিত। শর্ট সার্কিটিং সেটা হতে দেয় না। বাহ, এটা তো বেশ কাজের জিনিস। শুধু সিনট্যাক্স নয়, পারফরমেন্স আর সেফটির দিকটাও দেখছে। আচ্ছা, আর লুপ, ফর আর ওয়াইল? পাইথনে ফর লুপটা খুব ন্যাচারাল লাগে, বিশেষ করে কোনো লিস্ট বা স্ট্রিংয়ের প্রত্যেকটা আইটেমের ওপর দিয়ে কাজ করার জন্য। মানে ফর আইটেম ইন মাই লিস্ট লিখলেই হয়ে যায়, খুব সহজে পড়া যায়। হুম। ওয়াইল লুপও আছে অবশ্যই, যখন একটা নির্দিষ্ট শর্ত পূরণ হওয়া পর্যন্ত লুপ চালাতে হয়। কিন্তু ডেটা কালেকশনের উপর দিয়ে যাওয়ার জন্য ফর লুপটাই বেশি পাইথনিক ধরা হয়। পাইথনিক, মানে পাইথনের নিজস্ব স্টাইল আর কি। বেশ। আচ্ছা, কোড যখন একটু বড় হতে থাকে, তখন তো একই কাজ বারবার করার দরকার হয়। এখানেই কি ফাংশনের ব্যবহার আসে? একদম ঠিক জায়গায় ধরেছেন। ডেফ দিয়ে আমরা কোডের একটা ব্লক তৈরি করি, যেটাকে নাম দিয়ে বারবার কল করা যায়। এতে কোড রিপিটেশন কমই, তাই না? শুধু তাই না, প্রোগ্রামটাকেও সুন্দর করে বিভিন্ন অংশে ভাগ করা যায়, বুঝতে সুবিধা হয়। আর পাইথনের ফাংশনে আর্গুমেন্ট পাস করারও অনেক রকম উপায় আছে। পজিশন দেখে, নাম ধরে, ডিফল্ট ভ্যালু দিয়ে, বেশ ফ্লেক্সিবল। আর যদি প্রোগ্রাম আরও বড় হয়, অনেকগুলো ফাংশন, ক্লাস, এগুলো একসাথে গুছিয়ে রাখার জন্য? তখন আসে মডিউলের কনসেপ্ট। মানে সম্পর্কিত কোডগুলো একটা .py ফাইলে রেখে সেটাকে একটা মডিউল হিসাবে ব্যবহার করা। ও, মানে অন্য ফাইল থেকে ইম্পোর্ট করে সেটার ভেতরের জিনিস ব্যবহার করা যায়। ঠিক তাই। এতে কোড খুব অর্গানাইজড থাকে। বিশেষ করে বড় প্রজেক্টে এটা অপরিহার্য। নেমস্পেস কনফ্লিক্টও এড়ানো যায়। তাহলে পুরো ব্যাপারটা যদি একটু গুছিয়ে বলি, পাইথনের মূল শক্তি হলো এর সহজ, প্রায় সাধারণ ভাষার মতো সিনট্যাক্স। হ্যাঁ, আর শক্তিশালী ডেটা টাইপ যেমন স্ট্রিং, লিস্ট আর তাদের ব্যবহারের নিয়মগুলো। কন্ট্রোল ফ্লোর স্মার্ট ব্যবহার, যেমন শর্ট সার্কিটিং। এবং কোডকে সুন্দরভাবে সাজানোর জন্য ফাংশন আর মডিউল।
এই সব কিছু মিলেই পাইথনকে শেখার জন্য এত আকর্ষণীয় করে তুলেছে। অবশ্যই। আর সোর্সগুলোতেও কিন্তু বারবার বলা হয়েছে শুধু পড়লে হবে না, নিজে হাতে কোড লিখতে হবে। অনুশীলনটা মাস্ট। ঠিক। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে। সোর্সগুলোতে পাইথনের বিশাল লাইব্রেরি ইকোসিস্টেমের কথা বলা হয়েছে, যেমন ধরুন জাঙ্গো বা নাম্পাই। বলা হয়েছে। তো আজকের আলোচনায় যে বেসিক জিনিসগুলো জানলাম, এগুলো ভালো করে বুঝে আর হয়তো এর সাথে একটা সাধারণ লাইব্রেরি জুড়ে দিয়ে কেউ কি খুব তাড়াতাড়ি কোনো বাস্তব সমস্যার সমাধানে নেমে পড়তে পারে? এটা কিন্তু দারুণ একটা প্রশ্ন। আমার তো মনে হয় পাইথনের মজাটাই এখানে। বেসিকটা ঠিক থাকলে আর প্রয়োজনীয় টুলস বা লাইব্রেরি একটু শিখে নিলেই কিন্তু অনেক কিছু করা সম্ভব। এটা অবশ্যই ভাবার মতো একটা বিষয়। সত্যিই তাই। আজকের মতো এখানেই শেষ করা যাক।